নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকে সকালেও কিন্তু ঘুম ভেঙেছে 6:30টার দিকে। উঠতে উঠতে 7টা বেজে গিয়েছিল। তারপরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, মানে বাসি কাজকর্ম যা থাকে। আর এখন গাছে একটু জল দিচ্ছি। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমার স্প্রে বোতলটা খারাপ হয়ে গিয়েছে। আর এই কয়েকদিন আগে না কলিংয়ের একটা বোতল শেষ হয়েছিল, সেখানে জল দিয়ে ভালো করে গাছের পাতাগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি। এখন তো গরম পড়তে চলেছে, গরমকালে কিন্তু গাছের পাতাতে স্প্রে করলে গাছগুলোর ভালোই গ্রোথ হয়। তো সেই কারণে ভেবেছি কয়েকদিনের মধ্যে একটা স্প্রে বোতল আবার কিনে ফেলবো। এখন এটাতে কাজ চালিয়ে নিচ্ছি। এই যে মাঝখানে পার্পল কালারের একটা গাছ দেখছেন না, এটা পাশের একটা মন্দির থেকে আনা। মন্দিরে এরকম অনেক গাছ লাগানো ছিল, আর কোনো একজন মালি এসে গাছগুলোকে একটু ছাঁটাই করছিল। তো ওনাদেরকে বলাতে ওনারা আমাদেরকে এই গাছটা দিয়েছিলেন। এমনিতেই গাছটা ওরা তুলে ফেলে দিত, তো আমরা ভাবলাম তুলে ফেলে কেন নষ্ট করবে, আমরা বাড়ি নিয়ে চলে যাই, আমাদের বাড়ির শোভাটাও বাড়াবে। আর গাছটা দেখতে এত সুন্দর, এই গাছগুলো না খুব ভালো গ্রোথ হয়। তো সেই কারণে এনে লাগিয়েছি। তো পরবর্তীকালে বাড়লে আরও 2-4টা টবে ওটাকে দিয়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। আর এখন বাইরের গাছগুলোতে জল দিচ্ছিলাম। আর সেই সময় না পাশের বাড়ির আঙ্কেল আর আন্টি দুজনে বেরিয়েছে, তো ওদেরকে দেখে আমার মেয়ে গুড মর্নিং বলছে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে গুড মর্নিং বলার জন্য একদম অস্থির হয়ে ওঠে। কয়েকটা দিন ওর এই অভ্যেসটা হয়েছে দেখছি। তো আমি সকালবেলা ওকে খাওয়ানোর জন্য ওদের বাড়িতে নিয়ে যাই মাঝে মধ্যে। আর প্রত্যেকদিন সকালবেলা উঠে ওদের মুখটা একবার দেখিয়ে আনি। প্রত্যেকদিন তো বাড়িতে ওই দুটো মানুষের মুখ দেখতে দেখতে না বাচ্চারা বোর হয়ে যায় বড্ড বেশি। তো সেই কারণে আশেপাশে সবার সাথে একটুখানি মিলিয়ে মিশিয়ে রাখার চেষ্টা করি ওকে। আর এই তো এখন কিন্তু গাছে জল দেওয়া কমপ্লিট। ডাস্টিং ক্লিনিংয়ের কাজে হাত লাগিয়ে নিয়েছি। সকালবেলা উঠে যেহেতু বাসি ঘরটা ঝাড়ু মোছা করে নিয়েছিলাম, হাতে একটুখানি সময় ছিল, সেই কারণে ভাবলাম ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা স্নানের আগেই সেরে ফেলি, তাহলে স্নানের পরে একটু হাতে সময় পাবো। প্রথমেই আমি না এদিকে জানালাগুলো ভালো করে মুছে নিচ্ছি। এমনিতেই না কাজগুলোকে আজকাল আমি ভাগ করে নিয়েছি, মানে প্রত্যেক দিন আমি বিভিন্ন রকমের জায়গা ধরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে থাকি। আজকে যেরকম বাইরের দুটো জানালা করেছি আর তার সাথে এদিকের বারান্দাটা করেছি। তো এই বারান্দাতে এত বেশি ধুলো হয়, যেহেতু গাছগুলোতে জল দিই আর জলের সাথে না মাটিগুলো নিচে গড়িয়ে পড়ে, সেই কারণে এই বিটটাতে না প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়। তো সেই কারণে এগুলোকে প্রত্যেক দিনই মুছতে হয়। জরুরি নয় যে আমি এই কাজটা প্রত্যেক দিন সকালবেলা করি, কোনো কোনো সময় সকালবেলা সময় না পেলে বিকেলবেলা, আবার বিকেলবেলা সময় না পেলে না রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে হলেও এই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়ে যাই। যেহেতু এখানটাতে তুলসী গাছ থাকে না, এই কারণে এই জায়গাটা একটু ভালো করে মেনটেন করে রাখার চেষ্টা করি আজকাল। এই কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে আমার তুলসী গাছ আর স্বামী গাছটা একদম শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র আশাতে আমি জল দিচ্ছি যদি গাছগুলো আবার বেঁচে ওঠে। দেখুন ঈশ্বর কিন্তু আমার আশাতে একদম জল ঢালেননি, উনি আমার আশাকে ঠিক জাগিয়ে তুলেছেন। এই গাছে সুন্দর সুন্দর কয়েকটা পাতা এসেছে দেখে এত মনটা ভালো হয়ে গেল। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, আমি কিন্তু তুলসী গাছগুলোকে না বাঁচিয়ে তুলতে পারিনি, হয়তো ঈশ্বরের ইচ্ছে ছিল না, তাই তুলসী গাছগুলোকে আর বাঁচাতে পারিনি। তবে স্বামী গাছটা কিন্তু খুব সুন্দরভাবে আবার বেড়ে উঠেছে। এই সংসারের গাছগুলোর প্রতি আমার এত বেশি মায়া হয়ে গিয়েছে যে গাছে নতুন কয়েকটা পাতা এলেই না আমার মনটা ভালো হয়ে যায়। প্রত্যেক দিন গাছগুলোকে দেখতে থাকি কোন গাছে নতুন পাতা এসেছে, কীরকম পাতাগুলো হচ্ছে, তাদেরকে আরও কত ভালোভাবে যত্ন রাখা যায়। তবে এত যত্ন রাখার পরেও না মাঝে মধ্যে কয়েকটা গাছ একটু করে শুকিয়ে যাচ্ছে। যারা গাছ রাখি আমরা তারা নিশ্চয়ই জানি আমরা চাইলে সব গাছকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি না। আসলে এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা জিনিস, সে মানুষ হোক বা সে গাছ হোক বা যে কোনো পশু পাখি হোক না কেন, সে কিন্তু আমাদের সঙ্গে ততদিনই থাকে যতদিন তার এখানটায় আয়ু, যতদিন তাকে ঈশ্বর এখানটাতে পাঠিয়েছেন। তার আয়ু ফুরিয়ে গেলে, তার সময় ফুরিয়ে গেলে কিন্তু আপনি তাকে চাইলেও আপনার কাছে ধরে রাখতে পারবেন না। এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানটা আরও কয়েকটা কাজ সেরে নিলাম। ওই যে মায়াপুর গিয়েছিলাম না, সেই শাড়িটা এখনও অবধি রয়ে গিয়েছে। ওয়াশিং মেশিনে তো শাড়িটা দিতে পারিনি, আর ধোবো ধোবো করে ধোয়া হয়ে আর উঠছিল না। আর এইরকম ধরনের হ্যান্ডলুমের শাড়িগুলোকে না এমনি ডিটারজেন্টে ধুলে শাড়ির গ্লেজ খুব তাড়াতাড়ি চলে যায়, সেই কারণে এই শাড়িগুলো ধোয়ার সময় আমি সবসময় শ্যাম্পু ব্যবহার করি। তো এটা ধুয়ে নিয়েছি আর এখন ভালো করে নিগড়ে নিচ্ছি, যেহেতু বাইরের বারান্দাতে এটাকে শুকোতে দেবো। আর বাইরের বারান্দাতে না রোদ্দুর পড়লে আশেপাশে সবাই তো দিক দিয়ে যাতায়াত করে, পায়ে পায়ে জল যাবে। আর ওই বারান্দাটা এত পরিমাণে পিচ্ছিল যে একটুখানি জল থাকলে বড় মানুষও ওখানে স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। তো সেই কারণে আমি যখনই বাইরে কিছু শুকোতে দিই না, হয় একদম আমি ওয়াশিং মেশিনে ওটাকে ড্রাই করে নিই, তা না হলে না একদম জল ঝরিয়ে তারপরে বাইরে শুকোতে দিই। আর তার সাথে না আজকে আমি মপটাকেও স্ক্রাবার দিয়ে ভালো করে কেচে নিয়েছি আর স্নান করে এখন সোজা চলে এসেছি রেডি হয়ে নেওয়ার জন্য।
আজকে না একাদশী ছিল, সেই কারণে রান্নাবান্নার খুব একটা বেশি ঝামেলা ছিল না, ধীরে সুস্থে রেডি হয়েছি। তা না হলে রান্নার ঝামেলা থাকলে এই সকালবেলাটুকুও আমি আয়নার সামনে এসে দাঁড়ানোর সময় পাই না, কোনো দিন হয়তো সারা দিন স্কিনে কিছু লাগানোর টাইম পাই না। তো যাই হোক, আজকে রেডি হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আর এই গরম পড়ার সাথে সাথে না স্কিনগুলোতে যেন অনেক বেশি টান ধরছে। গরমের শুরুর দিকে আমার সাথে এই জিনিসটা হয়ে থাকে। শীতে হয়তো এত ঠোঁট ফাটে না বা স্কিনে টান ধরে না যতটা গরমের শুরুতে হয়। সেই কারণে এখনও না আমি ঠোঁটে বলুন বা পায়ের গোড়ালিতে বোরোলিন লাগিয়ে থাকি। তো এখানটায় কিন্তু দুধটা গরম বসিয়ে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। যেহেতু আজকে সাবুদানার খিচুড়ি হবে, তার সাথে একটা আমি স্যালাডও বানাবো দই দিয়ে, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। এটা কিন্তু আমি মায়াপুরে গিয়ে খেয়েছি, তার সাথে কিন্তু কলকাতা ইস্কনেও ভোগে পেয়েছিলাম এই স্যালাডটা। সেই কারণে আমার ইচ্ছে ছিল যে কোনো একাদশীতে এটা বানানোর জন্য। তার জন্য কিন্তু আলু লাগবে, এই কারণে আলুটা বেশি করে কেটে নিয়ে ওটাকে আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি, একটু পরেই ভাজাভাজি করব। আর এখানটায় কিন্তু পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। পিতাম্বরী কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট। দেখুন, পিতাম্বরী দিয়ে একটা মেজেছি, আর একটা কিন্তু পুরনো একটা বাসন, দুটো কত ডিফারেন্ট লাগছে দেখতে। মাঝে মধ্যে মনে হয় প্রত্যেক দিন এরকম ঝকঝকে থালা বাসন দিয়ে ঠাকুরকে খেতে দেবো, তবে প্রত্যেক দিন না একদম করে উঠতে পারি না। 2 সপ্তাহে একবার, 1 সপ্তাহে একবার আমি এরকমভাবেই চেষ্টা করি, তবে কোনো সময় আবার সেটাও হয়ে ওঠে না। এই যেরকম এবারে আমি 1 মাস পরে থালা বাসনগুলো ধুয়েছি হয়তো। আর ধুনো দেওয়ার যে পাত্রটা হয় না, এটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, এর উপরে ধুনো দিয়ে এটা একদম কালো হয়ে গিয়েছে। সে কারণে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে গেলাম, একটু পরে আবার পিতাম্বরী দিয়ে মাঝামাঝি করে নেব। তবে এটা না একদম পরিষ্কার হতে চায় না, এরকমই কালো থাকে। তবে আপনারা যদি নতুন কিনে থাকেন তাহলে না ডাইরেক্ট এর উপরে ধুনো কখনোই জ্বালাবেন না, একটা মাটির পাত্র দিয়ে তার উপরে ধুনো জ্বালাবেন, দেখবেন এই জিনিসটা কিন্তু একদম নতুনের মতো থাকে। আর এই তো এদিকে কিন্তু আমি রান্নাটা এগিয়ে নিচ্ছি, তারপরে আরও একটা কাজে হাত দিতে যাব। বাদামগুলো ভেজে রেখে দিয়েছি, সাবুদানার ক্ষীরটা বসিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আলুটা যতক্ষণে ভাজা হবে, এদিকে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা আজকে একটু ক্লিন করে নিচ্ছি। এই কাজটাতে প্রায় 2 মাস পরে আমি হাত দিলাম, যেহেতু প্রত্যেক সপ্তাহে আমি বেডরুম ক্লিন করে থাকি, আর ডাস্টিংয়ের কাজ তো আমি 2 দিন ছাড়াই করে থাকি। সেই কারণে এই জায়গাগুলোও না আমি প্রত্যেক সপ্তাহে বা 1 দিন 2 দিন ছাড়া একটুখানি পরিষ্কার করে দিতাম, সেই কারণে দেখতেও খারাপ লাগতো না। তবে এবারে দেখলাম একটু তেল পড়ে বা সিঁদুর পড়েছে, একটুখানি তেল চিটচিটে হয়ে গিয়েছে। সেই কারণে ভাবলাম যে না, খুব বেশি নোংরা হওয়ার আগে জায়গাটা একবার ডিপ ক্লিন করে নিই। আর ডিপ ক্লিন করে নিলে দেখেছি মোটামুটি 2-3 মাস খুব একটা বেশি দেখতে খারাপ লাগে না আর কি। সকাল থেকে মেয়ে ছিল ওর বাবার কাছে, এখন আর একদমই থাকতে চাইছে না, তো ও কোলে উঠে বসেছে আর একদমই নিচে নামতে চাইছিল না। তো এই কাজগুলো দেখিয়ে না ওকে নিচে নামিয়েছি, ওকে একটু লিপস্টিক, কাজল, এই সমস্ত জিনিস দিয়েছি, আমার সাথে একটু কাজ করছে আর বসে রয়েছে। যদিও এই কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না আজকাল, কারণ জিনিসপত্র আমি বড্ড বেশি কমিয়ে ফেলেছি। একদম আননেসেসারি জিনিস আমার কাছে রাখিনি, যে কয়েকটা জিনিস প্রয়োজন তার বাইরে কিন্তু আমার কাছে কিছুই নেই সেরকম। বিয়ের আগে না আমার এই ধরনের মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি অনেক বেশি শখ ছিল, এখন সেই শখের 1%ও নেই বললে চলে। এখন আমার কাছে সেরকম কিছুই নেই, বা যদিও কয়েকটা রয়েছে সেগুলো হয়তো ব্যবহার না করার ফলে এক্সপায়ার হয়ে যায়, আমাকে দিনের শেষে বা হয়তো 6 মাস 1 বছর পরে ফেলে দিতে হয়। সেই কারণে আজকাল কেনা একদম ছেড়ে দিয়েছি। আমার বাবার বাড়িতে এখনও অবধি আমার ইয়াররিংসের এত কালেকশন রয়েছে, যেগুলো আমি বিয়ের আগে কিনে জড়ো করে রাখতাম, আমার কাছে রাখতাম, আমার এত ভালো লাগতো। তবে এখন না সেই সমস্ত জিনিস ভালোই লাগে না, কিনতেই যেন ইচ্ছে করে না। যাই হোক, ঈশ্বরের কৃপাতে আমার মধ্যে যে এই পরিবর্তনটা এসেছে না, তার কারণে আমি অনেক বেশি লাইট ফিল করি। আর আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই সমস্ত জিনিস থেকে দূরে সরিয়ে নিয়েছেন। যাই হোক, 10 মিনিটের মধ্যেই মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আর এরপরে কিন্তু আমি সাবুদানার খিচুড়িটা বানিয়ে নেব। একাদশী থাকলে না আমি এখন করে এক বেলাতেই এই সাবুদানার খিচুড়ি বলুন বা ক্ষীর বলুন বানিয়ে রেখে দিই। সন্ধ্যাবেলা না সেরকম রান্নাবান্না করতে ইচ্ছে করে না, এগুলোকেই আবার গরম করে খেয়ে নিই। আগে একাদশীর দিনে তো অনেক রান্নাবান্না করতাম, তবে এখন সেগুলো একদম কমে গিয়েছে। যতটা সম্ভব কম খেয়ে বা কম জিনিসপত্র গ্রহণ করেই থাকার চেষ্টা করি, যতটা সংযমে রাখা যায় নিজেদেরকে। আর এখানটায় কিন্তু আমি একটু ঘি নিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়েছি, আর এই সাবুদানাটা দিয়ে এরপরে ভাজা আলু আর ভাজা বাদামটা দিয়ে এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। কাজের ফাঁকে না সাবুদানার ক্ষীরটা আমি একদমই খেয়াল করিনি, দুধটা শুকিয়ে ক্ষীরটা একদম শক্ত হয়ে গিয়েছে। তো এখন তো কোনো রকম খেয়ে নেওয়া যাবে, তবে সন্ধ্যের দিকে মনে হচ্ছে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। তো তখন ইচ্ছে রয়েছে আরও 1 প্যাকেট দুধ দিয়ে এটাকে পাতলা করে নেওয়ার।
এই কড়াইতে করে আমি যখনই কিছু বানাই না কেন কড়াইটা সঙ্গে সঙ্গে ধুতে গেলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। সেই কারণে কড়াইটাকে না ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম, একটু পরে ধোয়াধুয়ি সারবো। আর এদিকে সাবুদানার খিচুড়িটাও একদম রেডি হয়ে গিয়েছে। সাবুদানার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। যদি জলটা ঠিকঠাকভাবে দেওয়া যায় না ভেজানোর সময়, তাহলে সাবুদানার খিচুড়ি কিন্তু একদম একে অপরের গায়ে লেগে যায় না, এরকমই ঝরঝরে থাকে। রান্নাবান্না শেষ করে নিয়েছি, খাওয়ার আগে ওই স্যালাডটা বানিয়ে নেব। তার ফাঁকে কিন্তু আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন। কাই দিদিভাই, নিউ ফ্যামিলি ব্লগ, আফরুজা খাতুন, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ইমস গ্লিমস, প্রাণজা চায়, ত্রয়ী গুপ্তা ওয়ার্ল্ড, স্বর্ণালী ভট্টাচার্য, রাহুল কেয়ার, রিয়াস ব্লগ, খুকু, মাকারি, ক্রিয়েশন অফ শ্রুতি থেকে শ্রুতি, আর সোমা পল, শিল্পাগিরি দিদিভাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আর এই তো এখানটায় কিন্তু এখন আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি, তার জন্য একটু দই নিয়েছি। এই দইটাও না আমি বাড়িতেই বানিয়েছিলাম, তবে এবারে দইটা একটুখানি উল্টোপাল্টাভাবে বানানো হয়েছে, সে কারণে জলটা বেশি করে কেটে গিয়েছিল। তো যাই হোক, দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি ভেজে রাখা আলু, একটু ভেজে রাখা বাদাম, আর তার সাথে নিজের পছন্দ মতো ফল। তো আমি এর মধ্যে অল্প একটুখানি বেদানা আর একটুখানি আপেল দিয়েছি, আর অল্প একটুখানি লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তাতে করেই কিন্তু এই স্যালাডটা একদম রেডি হয়ে যায়। এত ভালো লাগে খেতে, আপনারা চাইলে কিন্তু যে কোনো উপোসের দিনে এটা বানিয়ে খেতে পারেন। আর এখানটায় কিন্তু থালাটা এখন সাজিয়ে নিচ্ছি। সোমাপল দিদিভাই লিখেছে, তোমার হাজব্যান্ড কি করে? দিদিভাই, আমার হাজব্যান্ড না একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আর তার সাথে কিন্তু তুমি এটাও লিখেছো তোমার ছোট্ট একটা বেবি রয়েছে যার বয়স 2 বছর। তো তোমার ছোট্ট বাবুর জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল। আর তোমার এই সাজেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। বেবি ফুড রেসিপিগুলো শর্টসের মধ্যে দিয়ে শেয়ার করার জন্য তুমি বলেছো, তো আমি অবশ্যই এই জিনিসটা করার চেষ্টা করব। তো আপনাদের যদি এরকম ধরনের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আমার ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে মোটামুটি 4:30টার দিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে উঠিয়ে না একটু রেডি করে নিচ্ছি। ওকে একটু পরে ভাত খাইয়ে দেবো, যেহেতু আজকে দুপুরবেলা আমাদের সাথে সাবু খেয়েছিল, সেই জন্য দুপুরে আর ভাত দেওয়া হয়নি। তো 4:30টার দিকে ভাবছি একদম ভাত খাইয়ে নেব। এমনিতেই একাদশীর দিনগুলোতে যেহেতু আমাদের বাড়িতে ভাত হয় না, মানে আমরা খাই না, মেয়ের জন্য তো আলাদা করে করতাম, তবে আজকাল করে পাশের বাড়ির আন্টি ওকে খাওয়ার দিয়ে যায়। তো সেই কারণে ওর জন্য আর কিছু করতে হয় না আমাকে, ওকে ওই ভাতটাই খাওয়াবো, ওটা নিয়েই বসলাম এখন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।